আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবক এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, যে যেখানে বসে কিশোর বাতায়ন ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থী যারা এই কোভিড মহামারীর মাধ্যমে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ জানাচ্ছি তোমাদের শিক্ষকদের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, কিশোর বাতায়ন ফেসবুক এবং কিবরিয়া স্যারের পক্ষ থেকে। তো এই তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছ, তারা এখন খুব শীঘ্রই একটু শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও যে কিবরিয়া স্যারের ম্যানেজমেন্ট ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো তাদেরকে আমরা বলছি, কিশোর বাতায়ন ফেসবুক এই পেজটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মূল অনলাইন ভার্চুয়াল ক্লাসের একটা প্ল্যাটফর্ম। এখান থেকে প্রতিদিন, সপ্তাহের প্রতিদিন বিভিন্ন সাবজেক্টে, সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস কিন্তু যে হচ্ছে। যে সুতরাং যারা এসছো তারা তোমরা কোথায় কোথায় থেকে জয়েন করেছো তোমাদের অবস্থানটা জানিয়ে দাও, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও যোগ দেওয়ার জন্য, এবং যত বেশি আমাদের স্টেক হোল্ডার, বিশেষ করে শিক্ষার্থীদের, তাদের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি করে আমরা শেয়ার করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আমি নিজেও এখন আমার ইয়েতে আরেকটা ডিভাইস আমি নিয়ে নিচ্ছি। আমি একটু দেখছি যে সেখানে তোমরা কারা কারা ইতিমধ্যে যোগ দিয়েছ, আমরা একটু দেখে নিচ্ছি। এবং যারা ইতিমধ্যে যোগ দিয়েছ তারা সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দাও প্লিজ। দেখি কারা কারা ইতিমধ্যে জয়েন করেছ, সেটা আমি দেখছি। প্লিজ আমি আমার মোবাইলটা একটু সাইলেন্ট করে দিচ্ছি। দেখি কোথায় থেকে যোগ দিয়েছ, কার কি অবস্থা, কেমন আছো তোমরা, একটু লিখো। হ্যাঁ, কমেন্ট বক্সে কতদিন তোমাদেরকে দেখি না আর কি, যে হ্যাঁ, যে কাছাকাছি আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি একটু দেখতে চাই তোমরা কেমন আছো এবং পড়াশোনা কেমন চলছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 100-র উপরে আমাদের সাথে যোগ দিয়েছে। সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা এসছে। আর হচ্ছে যে 40টার মতো কমেন্ট দেখতে পাচ্ছি, যে সেটা ইয়ে করব, পড়াশোনা কেমন চলছে এই বিষয়গুলো। হ্যাঁ, তাহসিন প্রভা ফরিদপুর থেকে, সানজিদা তাসনিম শিকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ইসলাম মিরাজ যশোর, হ্যাঁ কলেজের নাম লিখো সবাই। অরণ্য জসিম, হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে, স্বাগত। অরণ্য অসীম, হ্যাঁ নুসরাত জাহান সাদিয়া, হ্যাঁ স্বাগত। মোহাম্মদ মিজানুর রহমান জামালপুর থেকে, রাকিবুল হাসান মুন্না সোমনি সরকারি আছে কলেজ নোয়াখালী থেকে, মিজানুর রহমান রিহন, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা একটু শেয়ার করো প্লিজ, বেশি বেশি আমরা শেয়ার করি। আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করো। এবং শেয়ার করে, যারা শেয়ার করেছ তারা একটু ডান লিখবে, কেমন? শেয়ার করে শেয়ার ডান, এটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সর্বশেষ ক্লাসটি কিন্তু যে আজকে হবে। তো যেহেতু সর্বশেষ ক্লাসটি হবে এবং এখানে একটি সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমরা একটু ক্লাসের শেষ পর্যন্ত থাকো এবং খাতা কলম নিয়ে একটু বসে পড়ো, যে আমরা সেই বিষয়টি যাতে একসাথে আমরা এগোতে পারি, কেমন? হ্যাঁ, হ্যাঁ দেখি কারা কারা এসছে।
কারা কারা আমাদের প্রিয় শিক্ষার্থীদের মধ্যে কারা কারা আসছে একটু দেখছি। এখনো যারা ইতিমধ্যে জয়েন করেছো কিন্তু যারা একটু শেয়ার করো নাই তাদেরকে আমরা একটু রিকোয়েস্ট করছি যে তোমরা একটু শেয়ার করো, বন্ধুদেরকে কানেক্ট করো। হ্যাঁ, মাকসুদুর রহমান, অনেক ধন্যবাদ তোমাকে। কিশোর বাতায়নের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছাত্র রাকিব হাসান প্রান্ত ডান, ধন্যবাদ। ফাইগাসা কলেজ থেকে রাকেশ সরকার, তোমাকে স্বাগত। এমদাদ আহমেদ ডান, থ্যাংক ইউ। প্রতিবাদী কণ্ঠ, হ্যাঁ তুমি আরও জোরে প্রতিবাদ করো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছে আমাদের সাইফুল ইসলাম তামিম, বিকে নাগর ক্যাডেট কলেজ থেকে। FH ফয়সাল মাহমুদ, হ্যাঁ ফয়সাল মাহমুদ, এত দেরিতে আসলে হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। সাবিয়া তাবাসসুম, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। রাজ দাস শেয়ার ডান, ওকে ধন্যবাদ। মিজানুর রহমান রিখন, চমৎকার, তোমার জন্য কিন্তু যে জোরে হাততালি। হ্যাঁ, সাদিয়া জাহান, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ ইয়াসিন, গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ থেকে। হ্যাঁ, ব্রহ্মপুত্রের পাড়ের কলেজটি কি চমৎকার, গিয়ে দেখে এসছি। স্বপ্না আক্তার, KM মোত্তাকিন, BN বসার, কক্সবাজার কমার্স কলেজ থেকে, ধন্যবাদ। সাদিয়া জাহান, রহমানিয়া কলেজ, ওকে তোমাদের স্বাগত। আরিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মালিক, হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, BN বাসার আরিয়ান, কক্সবাজার কমার্স কলেজ থেকে। এবং যারা ইতিমধ্যে জয়েন করেছ তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দুটি অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায়টি ছিল আমাদের ব্যবসায়ের ধারণা, আর দ্বিতীয় অধ্যায়টি ছিল ব্যবসায় পরিবেশ। এবং এখন চলছে আমাদের তৃতীয় অধ্যায়। আজকে আমাদের তৃতীয় অধ্যায়টিও শেষ হবে। তার মানে সিলেবাস কিন্তু এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীর কারণে অনেক কিছু থমকে দাঁড়ালেও কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থমকে দাঁড়ায়নি। বিকল্প উপায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিশোর বাতায়ন ফেসবুকের মাধ্যমে তোমাদের কাছে আমরা ক্লাস পৌঁছে দিচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। তো তোমরা ক্লাসে থাকো, এনজয় করো এবং সময়ের সাথে থাকো। কিশোর বাতায়ন ফেসবুকের সাথে থাকো। কিপ্রিয়া স্যার ম্যানেজমেন্ট ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, তাহলে চলো আজকে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি। তোমরা জানো যে আমাদের প্রায় কিন্তু যে ডিস্টার্ব হয়, নেটওয়ার্ক জটিলতার কারণে লেখাগুলো বোঝা যায় না। তো যখন বোঝা যায় তখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে এই সৃজনশীল প্রশ্নটার। হ্যাঁ, সৃজনশীল প্রশ্নটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং আমরা যখন কথা বলবো তখন যাতে আমরা বুঝতে পারি, কথাগুলো বুঝি কিভাবে সৃজনশীল প্রশ্নটা আমরা লিখবো। এর আগে আমরা দুই অধ্যায়ের থেকে দুটি কিন্তু যে সমাধান করেছি, সলভ করেছি। আজকে তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস, এক মালিকানা ব্যবসায়ের সর্বশেষ ক্লাস। আজকে আমাদের ছোট্ট দুটো টপিকসও আছে। এই টপিকসগুলোর পরে কিন্তু আমাদের তৃতীয় টপিকস হচ্ছে সৃজনশীল প্রশ্ন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইতিমধ্যে বসে গেছো, বইপত্রতে একটু চোখ বুলিয়ে নাও, বইটা সামনে রাখো, খাতা কলম সামনে রাখো, আমরা ক্লাস শুরু করছি। এখন এক মালিকানা ব্যবসায়ের আজকে যেটা প্রথম টপিক সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোন কোন। আমরা আরেকটু রিক্যাপ যদি করি, আমরা পিছনে যদি যাই, এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক কর্তৃক, একজন মাত্র ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসায়িক বলে। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের পুঁজি একজনে দেন, এক মালিকানা ব্যবসায়ের মূল পরিচালনায় একজনে থাকেন, এর অর্জিত লাভ এবং লোকসান একজনে বহন করেন বা তিনি ভোগ করেন এবং পুরো মূলধনটা তিনিই দিয়ে থাকেন এবং এটা লাভ হলেও ওনার, লস হলেও ওনার। এই ব্যবসাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা। ইংরেজিতে বলে যে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তাহলে আমরা প্রত্যেকটা টার্মের টপিকের ইংরেজিটা কি সেটা একটু পাঠ্য বইয়ের মধ্যে আমরা একটু দেখে নিব। যারা এখনো বই কিনো নাই তারা আমার লেখা একটি বই আছে, সেটা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, কমার্স পাবলিকেশনস থেকে। 4 জনে লিখেছি, সে 4 জনের মধ্যে আমি একজন। গত 8 বছর ধরে বইটি বাজারে আছে। সৃজনশীলের মূল কনসেপ্ট নিয়ে বইটি এসছে এবং সৃজনশীলের মূল প্রশ্নগুলো কেমন হয়, উদ্দীপকগুলো কেমন হয়, তার উত্তর কিভাবে লিখতে হয়, তার পুঙ্খানুপুঙ্খ রূপরেখা আমাদের বইটির মধ্যে দেওয়া আছে। তো সুতরাং তোমরা কমার্স পাবলিকেশনসের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বইটি তোমরা কিনে নিবে। চলো আমরা একটু পড়ি। এর মধ্যে আরও যারা আসছে, কারা কারা এসছে দেখি তো। হ্যাঁ, আব্দুল বাতেন কুমিল্লা ভিক্টোরিয়া থেকে বলছি, অনেক ধন্যবাদ তোমাকে। বাবুল, হ্যাঁ এনিতা তাবাসসুম, হ্যাঁ অনেক চমৎকারভাবে লিখছো, তোমাকে অনেক ধন্যবাদ। দিলরুবা দিশা নোয়াখালী গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ তন্ময়, সোনারগাঁও গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে সৈয়দ তন্ময় স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধা দাস, নরসিংদী গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। আবদুল্লাহ আল ইসমাইল, হ্যাঁ স্যার, জি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন স্যার। বিএন বাশার আরিয়ান স্যার, হ্যাঁ ধন্যবাদ। রকি, হ্যাঁ দেখছে। মোহাম্মদ বাবুল, গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ তহিন হোসেন, কোচি বাহাদুর, হ্যাঁ আছে আমাদের রোমানা হুসাইন, কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে, অনেক স্বাগত তোমাকে। চন্দন সাদনান সাকিব, মাদারীপুর গভর্নমেন্ট কলেজ থেকে, হ্যাঁ মাদারীপুর গভর্নমেন্ট কলেজটা দেখে এসেছি, শাহজাহান খানের বাড়ির সামনে, অনেক ভালো লেগেছে আমাদের। মোহাম্মদ তুহিন হোসেন, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ থেকে। সানজিদা তাসনিম শিখা, ডান, ওকে ধন্যবাদ। যারা কিন্তু যে এখনও শেয়ার করো নাই, তারা কিন্তু যে শেয়ার করো, আমরা চাই যে আজকে সর্বোচ্চ শেয়ার হবে। মোহাম্মদ আব্দুল আজিজ আপনার আছে, কোচি বাহাদুর হচ্ছে ফাজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ থেকে। আফসানা মাহবুব আখি, গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। সোনাপুর কলেজ নোয়াখালী থেকে ফয়সাল মাহমুদ, রাজু আহমদ, ওয়ালাইকুম আসসালাম। আছে বিএন বাশার কলেজ থেকে, কক্সবাজার কমার্স কলেজ থেকে। মিনা আক্তার বৃষ্টি, চিটং থেকে। আছে সোহরাউদ্দিন কলেজ থেকে আমাদের পৃথিবী চলে এসছে। হ্যাঁ, এটা রাকিবুল হাসান মুন্না, নোয়াখালীতে পাওয়া যাবে। হ্যাঁ, এটা ওই লাইব্রেরির সাথে কথা বললে হবে যে আমরা কমার্স পাবলিকেশনসের বইটি চাই, হ্যাঁ তাহলে এটা পাওয়া যাবে। উম্মে আয়মান দিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, অনেক শুভেচ্ছা, তোমাদেরকে অভিনন্দন, অনেক আদর স্নেহ এবং দোয়া তোমাদের জন্য। চলো আমরা এখন ক্লাস শুরু করি। আমাদের আজকে প্রথম টপিকটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। তাহলে আমরা বুঝে যাচ্ছি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়েছিলাম যে এক মালিকানা ব্যবসায়ের মূলধন কম, এটা একটা অসুবিধা। আবার সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, পরিচালনা সব কিছু। আবার যখন তখন এই অনিশ্চিত স্থায়িত্ব, এটি একটি অসুবিধা এবং বৈশিষ্ট্য। তাহলে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমাকে এই জায়গায় জবাব দিতে হবে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ কি কি? এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহে বলছে যে প্রথমে হচ্ছে যে ক্ষুদ্রায়তন ব্যবসা। ক্ষুদ্রায়তন ব্যবসা এটা হচ্ছে যে উপযুক্ত ক্ষেত্র। এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রের মধ্যে প্রথমটাই আমরা বলছি ক্ষুদ্রায়তন ব্যবসায়। দুই হচ্ছে যখন স্বল্প পুঁজি। তিন হচ্ছে কম ঝুঁকি। হ্যাঁ, চার নমনীয়তা, গোপনীয়তা। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থী যারা আমাদের এখানে এখন কিশোর বাতায়নের ফেসবুক পেজে ক্লাসটি দেখছো, তোমাদেরকে জন্য হচ্ছে আজকে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের 3য় অধ্যায়ের সর্বশেষ ক্লাস। এবং আজকে আমাদের টপিকস হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। তাহলে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ যদি আমরা দেখি, তাহলে প্রথমটাই হচ্ছে ক্ষুদ্রায়তন ব্যবসা। এক মালিকানার যেহেতু মূলধন হচ্ছে যে কম, মালিকের মূলধন একজন ব্যক্তি কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসায়, তাহলে একজন ব্যক্তি মূলধন সীমিত পর্যায়ে বিনিয়োগ করতে পারবেন এবং তার পরিচালনার সক্ষমতাটাও কিন্তু যে সীমিত, সেহেতু এক মালিকানা ব্যবসা বৃহদায়তনের জন্য উপযুক্ত নয়। এটা হচ্ছে ক্ষুদ্রায়তন ব্যবসায়ের জন্য। যে কোনো ব্যবসা এক মালিকানা, যেমন একটা রেস্টুরেন্ট, এটা এক মালিকানা ব্যবসা হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে আমরা দেখি অনেক বৃহদায়তন ব্যবসা এক মালিকানা হয়, তবে সেটা হচ্ছে ব্যতিক্রম। স্বল্প পুঁজি, যে সকল ব্যবসায় পুঁজি হচ্ছে যে কম, তাহলে তিনজনে মিলে এটা শেয়ারে করার কোনোই দরকার নাই। কেউ বাদাম বিক্রি করবে, তিনজনে মিলে শেয়ারে বাদাম বিক্রি করার দরকার নাই। একজনে অল্প 1, 200, 300 বা 500, 1000 টাকা কি লাগে? পুঁজি লাগে। তাহলে এরকম ব্যবসাগুলো এক মালিকানা ব্যবসায় ভালো। কম ঝুঁকি, যে সকল ব্যবসায়ী ঝুঁকি আমরা জানি, বৃহৎ ব্যবসায় বৃহৎ ঝুঁকি বৃহৎ লাভ।
অর্থাৎ যত বেশি যে ব্যবসায় যত বেশি ঝুঁকি সে ব্যবসায় লাভ তত বেশি। সেজন্য বড় বড় ব্যবসায়ীরা কিন্তু যে তারা বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বৃহৎ পুঁজি দ্বারা। কিন্তু আমরা এখানে যেটা দেখি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কম ঝুঁকির ব্যবসায়গুলোই কিন্তু হচ্ছে যে এক মালিকানা। যেমন হচ্ছে তরি তরকারির দোকান, বাজারে যে তরি তরকারির দোকানগুলো একজনে আজকে সকালবেলা হয়তো যে তিনি 20টা ফুলকপি 10 দেখা যায় যে 10 আটি উনি লাল শাক, পালং শাক, মূলার শাক অথবা এইগুলো নিয়ে আসলেন, অথবা লাউ শাক নিয়ে আসলেন, শিম নিয়ে আসলেন 5 কেজি, 20 কেজি আলু নিয়ে বসে গেলেন একটা দোকান নিয়ে। তাহলে কত পুঁজি, কত অনেক অল্প, কিন্তু প্রত্যেকটা থেকে 5 টাকা 10 টাকা করে লাভ হয়ে তো উনার 11টা 12টার দিকে দেখা যায় যে উনার বেচা বিক্রি শেষ, উনার বিজনেস আজকে শেষ। যোগ বিয়োগ করে দেখা যায় যে উনার 200 টাকা 500 টাকা বা 1000 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ঝুঁকি কম, মূলধনও কম, কিন্তু এই ধরনের ব্যবসায়গুলো হচ্ছে এক মালিকানার জন্য উপযুক্ত। নমনীয়তা, আমরা বারবার বলছি নমনীয়তা জিনিসটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ। যে সকল ব্যবসা ইচ্ছা করলে যে কোনো সময় দ্রুত চেঞ্জ করে ফেলা যায়, এই ব্যবসাগুলো হলো যে এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী। একটা গার্মেন্টস, এটা কোম্পানি সংগঠনের মাধ্যমে হয়। তোমার এই যে ইয়ের কারণে ব্যবসাটা বন্ধ হয়ে আছে, হয়তো যে তার কোনো শিপমেন্ট হচ্ছে না অথবা সে কোনো অর্ডার পাচ্ছে না, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্থাৎ তৈরি পোশাক কারখানার কথা বলছি, কিন্তু তার যে ব্যবসায়ের যে প্যাটার্ন ইচ্ছা করলে রাতারাতি কিন্তু কি এটা চেঞ্জ করা যায় না। তার মানে এগুলো বৃহদায়তন ব্যবসায়। কিন্তু যে ছোট্ট যেমন একটা রেস্টুরেন্ট ব্যবসায়, এখানে নমনীয়তা আছে অনেক বেশি। উনি চালাচ্ছে আজকে সকালে মাছ মাংস কিনে এনে অথবা চাল কিনে এনে রান্নাবান্না শুরু করে দিলেন, দুপুরে হোটেল চালু হয়ে গেল। কিন্তু উনি 3 দিন চালানোর পরে দেখলেন যে ব্যবসাটা খুব ভালো চলছে না, কাস্টমার ওইভাবে আসতেছে না, অবিকৃত থেকে যাচ্ছে পণ্য। তাহলে উনি চিন্তা করলেন যে যতদিন করোনা থাকবে ততদিন আমি আর ব্যবসা চালাবো না, বন্ধ। তাহলে এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া সম্ভব হয়েছে? এক মালিকানার কারণে। কিন্তু যদি হোটেল সোনারগাঁ অথবা শেরাটন হোটেল, বড় বড় যে হোটেলগুলো কোম্পানির সংগঠন, তাদের পক্ষে কিন্তু যে শাটডাউন করা সম্ভব না, তাদেরকে কিন্তু যে লস দিয়ে হলো চালু করে যেতে হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কম ঝুঁকি ব্যবসাগুলো এক মালিকানা এবং নমনীয়তা সুযোগ আছে যে ব্যবসাগুলো, এগুলো এক মালিকানা। সর্বশেষ আমরা দেখছি গোপনীয়তা কিছু, যেমন এটা যদি একটা ব্যাংক হয়, ব্যাংক কাস্টমারের তথ্য গোপনীয় রাখে, কিন্তু এই বছর ব্যাংকটা কত লাভ করলো সেটা কিন্তু গোপনীয় রাখার সুযোগ নেয়। কারণ এটা একটা যৌথ মূলধনী কোম্পানি এবং যৌথ মূলধনী কোম্পানির বোর্ড মিটিংয়ে সেটা ঘোষণা দিয়ে বলে দিতে হয় যে এই বছর প্রতিষ্ঠানটি কত লাভ করেছে অথবা কত লস হয়েছে। তার মানে গোপনীয়তা থাকে না। কিন্তু এক মালিকানা ব্যবসায়ী যদি তুমি কোনো এই চাচা বেচা বিক্রি কেমন, না বাবা নাই, তেমন নাই, বলে না, মানে না লস খুব কোনো রকমে চলে আসছি, কিন্তু দেখবা যে চাচার বাড়ির তলা উপরের দিকে উঠতেছে, অথবা হচ্ছে যে উনি দোকানের শাখা একের পর এক বাড়িয়ে চলছে। কিন্তু যখনই জিজ্ঞেস করে বলে যে কি না, ব্যবসায়ের অবস্থা ভালো না, কারণ উনার এই যে ঘরের কথা পরে জানার কোনো সুযোগ নাই। আমরা ওই যে একটা বিজ্ঞাপন ছিল, ঘরের কথা পরে জানলো কেমনে। কোম্পানি সংগঠনে হচ্ছে গড়ের কথা পরকে জানাতে হয়, হচ্ছে যেহেতু গড়ের সদস্য সংখ্যা বেশি, পরিচালক শেয়ার হোল্ডার অনেক বেশি, তাদের কাছে তথ্য দিলে তারা সাধারণত এই তথ্যটা বাইরে পাস করে দেয়, সেহেতু গড়ের কথা পরে জেনে যায়। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ঘর এত ছোট যে একজন মাত্র ব্যক্তি, উনি এই তথ্য হয়তো উনার বউয়ের কাছেও কিন্তু যে কি করেন না, কখনো বলেন না। কারণ হচ্ছে যে মহিলাদের কাছে তথ্য গোপন রাখা খুবই কঠিন। ওনাকে যদি বলা হয় যে এই বউ আজকে না 10,000 টাকা লাভ হয়েছে, তুমি দেখো কাউকে বলো না, আর পরের দিন কি করবে, বউ গিয়ে পুকুর ঘাটে গিয়ে বলবে যে আরেক বাড়ির আপাকে, আপা শুনছেন কালকে তো আমাদের কাশেমের বাবা বলছে, অর্থাৎ উনার বড় ছেলের নাম হয়তো যে কাশেমের বাবা বলছে 10,000 টাকা লাভ হয়েছে, আপনি কিন্তু আপা কাউকে বলেন না। বিকাল আসতে আসতে দেখা গেল যে কাশেমের বাবা কে পাশের বাড়ির হাসপাতালে বলতেছে, কি কাশেম মিয়া আপনার নাকি 10,000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে কাশেম মিয়া চিন্তা করলো কথাটা বললাম বউয়ের কাছে, আর এখন এই কথা আসছে গ্রামের সবচেয়ে বাসাল বলে পরিচিত হাসপাতালির মুখ থেকে, তার মানে গ্রামের আর কারোই কি এটা জানা বাকি নেই। সুতরাং এক মালিকানা ব্যবসায়ী শুধুমাত্র যে গোপনীয়তা রাখার সুযোগ আছে, কিন্তু প্রাইভেট পাবলিক অথবা অংশীদার ব্যবসায় গোপনীয়তা রাখার সুযোগ নাই। তাহলে আমরা দেখছি যে এছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন ক্ষেত্রগত সুবিধা আছে,
যে তরি তরকারির যে ব্যবসায়গুলো, পান সুপারির যে দোকানগুলো, অথবা হচ্ছে আমরা যদি দেখি সেলুন যে ব্যবসায়টা, মণিহারি ব্যবসায়গুলো, এগুলো এক মালিকানায় হয়। ছোট্ট ছোট্ট হোটেল, ফুচকার দোকান, এগুলো এক মালিকানার জন্য উপযুক্ত ক্ষেত্র। ছোট্ট বই, এই লাইব্রেরি অথবা হচ্ছে খাতা কলমের স্টেশনারি দোকান এক মালিকানা হয়। ফোন ফ্যাক্স ফটোস্টেটের দোকান, এগুলো এক মালিকানা। বিকাশ এক মালিকানা। অথবা আমরা দেখি যে ওষুধ বিক্রির যে মেডিসিন শপগুলো, এগুলো এক মালিকানা। অথবা আমরা দেখি পচনশীল পণ্য যেমন মাছ, মুরগি, গরুর মাংস বিক্রির যে দোকানগুলো, এগুলো কি এক মালিকানা। এছাড়া যে সকল ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন হয়, সেই সকল ব্যবসাগুলো এক মালিকানা। অথবা যে সকল চাহিদা পরিবর্তন হয় প্রতিনিয়ত, যেমন যে এই ভ্রাম্যমান যে দোকানগুলো, এগুলো কিন্তু যে প্রতিনিয়ত চাহিদা পরিবর্তন হয়। কারণ সে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিক্রি করছে আম আর কাঁঠাল, কিন্তু এখন তো আম কাঁঠাল নাই, তাহলে সে কে নিয়ে বের হবে? সে এখন কমলা এবং আপেল নিয়ে বের হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে তার ব্যবসার সিস্টেমটা একই আছে, কিন্তু এখন কি হয়ে গেছে, তার প্রোডাক্টে কিন্তু যে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যদি বলা হয় যে কি রমিজউদ্দিন মিয়া, আপনি যে এখন কমলা বিক্রি করেন, আগে না আম বিক্রি করতে, উনি বলবে যে এখন তো আমের সিজন না, এখন কমলা, কয়দিন পরে দরকার হলে অন্যটা বিক্রি করব, কিন্তু ব্যবসা চলবে। তাহলে এই পরিবর্তনশীল পণ্যের বা পরিবর্তনশীল চাহিদার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এগুলো এক মালিকানা ব্যবসায়ী হওয়াটা হচ্ছে যে কি সবচেয়ে যুক্তিযুক্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আজকে আমরা কথা বলবো। সেগুলো হচ্ছে এই যে বৃহদায়তকার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো কি কি। তোমাদের জন্য এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে আদিম ব্যবসায় সংগঠন কোনটি? আদিমতম মালিকানার ভিত্তিতে সেটি কোনটি, এটা একটু বলো। প্রাচীনতম ব্যবসায় সংগঠন কোনটি? সবাই একটু লিখো খুব দ্রুত। হ্যাঁ, রোমান হোসাইন কোনোদিন পড়ে না কার? কচি বাহাদুর। হ্যাঁ, কচি বাহাদুরের তো আমি কমেন্ট পড়েছি। স্যার, আপনি আমার কমেন্টে কোনোদিন পড়েন না, কার পড়ি না? হ্যাঁ, আসপিয়া অথবা রোমানা হোসাইন, হ্যাঁ তোমাদের সবারই আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টগুলো পড়ার জন্য আর কি, যে ইনশাল্লাহ লেগে থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো ভালো কিছু বিষয় ইয়ে করো। হ্যাঁ, দেখি কারা কারা এর মধ্যে এসছে। হ্যাঁ, কে মুত্তাকিন, অনেক ধন্যবাদ। আসফিয়া আশরাফ, রোমানা হোসাইন কোন শাখা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমাকে স্বাগত। সৈয়দতময় আছে, রোমানা হোসাইন তুমি কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে।
আমরা দেখছি আসফিয়া আশরাফ, অনেক ধন্যবাদ। তুমি কোন কলেজ থেকে এটা একটু লিখো। হ্যাঁ, সুপর্ণা রায় চৌধুরী ইজ ওয়াচিং। হ্যাঁ, সুপর্ণা আপা, হ্যাঁ, বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজের স্বনামধন্য শিক্ষক, চট্টগ্রামে একজন মাস্টার ট্রেনার। সুপর্ণা আপা আমাদের ক্লাসটি দেখছেন, ম্যানেজমেন্টের একজন প্রথিতযশা শিক্ষক। আপাকে আমরা কিশোর বাতায়ন ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিএন বাসার আরিয়ান, স্টেশনারি দোকানদার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাইমা তোমাদের স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা, হ্যাঁ, এক মালিকানা ব্যবসায় বলছো। আমরা যাওয়ার আগে একটা $1 মিলিয়ন প্রশ্ন রেখে গিয়েছিলাম। আমরা বলছি যে প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি? অনেকে লিখছে। পৃথ্বী বলছে এক মালিকানা ব্যবসায়। আছে আমাদের রোফায়দা ইসলাম লামহা এক মালিকানা ব্যবসায়। সাদিয়া জাহান এক মালিকানা। উম্মে হাবিবা এক মালিকানা লিখেছে। ইনিতা তাবাসসুম সঠিক লিখেছ। আফিয়া আশরাফ আছে আমাদের। রোমানা হুসাইন, সুমাইয়া ফেরদৌস, বিএন বাশার, নাদিয়া সুলতানা, মোহাম্মদ আব্দুল আজিজ আফনান আছে, মোহাম্মদ তুহিন হোসেন, রুফায়াত ইসলাম লামহা, নাইমা আছে আমাদের, এমদাদ আহমেদ, দীপাঞ্জলি, হ্যাঁ, আফসানা মাহবুব আখি, এগুলো সব এক মালিকানা ব্যবসায়। তোমরা সঠিক বলেছ। সঞ্জিতা তসলিম শিখা, রাজ দাস, হ্যাঁ, ও লিখেছে সোল প্রোপাইটারশিপ বিজনেস, অর্থাৎ এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। ঠিক আছে, একই, এটা ইংরেজিতে তাই বলে। অনেক ধন্যবাদ তোমাকে। রাকিবুল হাসান মুন্না, খায়রুল আজম, খাদিজা ইয়াসমিন অমি, মোহাম্মদ আরমান আলী, রাজু আহমেদ, মোহাম্মদ আব্দুর রহমান, নাইমা আছে আমাদের, সৈয়দ তন্ময়, সাদবিন হাসান, মোহাম্মদ রাকিব সর্দার, আর তারপরে আসফিয়া আশরাফ। হ্যাঁ, তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি কোন কলেজ থেকে এটা একটু লিখে দাও, কেমন? নাইমা, তারপরে হচ্ছে আছে না, কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে আসফিয়া আশরাফ। অপু সরকার, বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জ থেকে, সেখানে আমাদের ইলিয়াস বক্ত চৌধুরী আছেন ম্যানেজমেন্টে, স্যারকে আমার সালাম দিবে। মোহাম্মদ রাকিব সরকার, আর হচ্ছে যে রোমানা হুসাইন, মোহাম্মদ আতিকুল ইসলাম। হ্যাঁ, সবাই বলছে যে এক মালিকানা, সবাই এক মালিকানা। রাকেশ সরকার, সাকিব হাসান, রাকিব সরকার, SI শাকিল, হ্যাঁ, সবাই এক মালিকানা বলেছে। হ্যাঁ, তোমাদের সঠিক উত্তরের জন্য একটা জোরে করতালি, আমি করতালি দিচ্ছি, কেমন? এককভাবে। আর তোমরা জায়গায় বসে সেটা একটু রিসিভ করো, চোখটা বন্ধ করে। হ্যাঁ, যে স্যার কি প্রিয়া স্যার তোমাদের জন্য ইয়ে দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে টপিক্সে যাব, সেই টপিক্সটা আমাদের প্রায় আধা ঘন্টা চলে গেল। এখন এই যে আমরা তো বলছি এক মালিকানা ব্যবসায় অনেক অসুবিধা আছে। এর মূলধন কম, এর হচ্ছে যে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, এর স্থায়িত্ব অনিশ্চিত, হ্যাঁ, অল্প কিছু ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা হয়। তাহলে কেন এটি এখনো টিকে আছে? কেন বৃহদায়তন ব্যবসায় পাশাপাশি এই যে স্কয়ার, বসুন্ধরা, যমুনা, RFL অথবা ব্যাক্সিমকো, এত বড় বড় গ্রুপের ব্যবসায়িক গ্রুপ যাদেরকে আমরা বলছি মেঘনা গ্রুপ, যত মূলধনী ব্যবসা, তাহলে তাদের পাশাপাশি এই ছোট্ট দোকানগুলো কিভাবে টিকে থাকে? এই শতাব্দীর পর শতাব্দী কিন্তু যে টিকে আছে। তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে যে এক মালিকানা ব্যবসা টিকে থাকার বড় একটা কারণ হচ্ছে সহজ গঠন। এটা সহজে গঠন করা যায়, আবার সহজে বন্ধ করে দেওয়া যায়। কোনো আইন কানুনের কোনো বালাই নেই, কোনো ঝামেলা নেই। শুধু কারো কাছে একটু ইচ্ছে আছে যে হ্যাঁ, আমি একটা ব্যবসা করব, তাহলে এটা হয়ে যাবে এক মালিকানা ব্যবসা। স্বল্প পুঁজি, একদমই অল্প পুঁজি লাগে। যার কাছে 100 টাকা আছে সে 100 টাকার ব্যবসা করতে পারে। বাদাম বিক্রি করে 2 কেজি বাদাম কিনে মনে করো যে ভাজি করে বিক্রি শুরু করে দিতে পারে, এটা তার ব্যবসা। বিকালের দিকে কিছুটা লবণ নিয়ে, কিছু কাগজ নিয়ে, এই বাদাম এটা বলে মনে করো যে বিক্রি করা শুরু করলো। তাহলে স্বল্প পুঁজি, অল্প পুঁজি লাগে। স্টেশনারি দোকান, একটা ছোট্ট কনফেকশনারি, অথবা হচ্ছে যে ছোট্ট একটা রেস্টুরেন্ট বিজনেস, স্বল্প পুঁজির ব্যবসা, অবস্থানগত সুবিধা। এখন কোম্পানি সংগঠন ইচ্ছা করলে যেখানে সেখানে কিন্তু যে করা যায় না। কিন্তু এক মালিকানা ব্যবসায় ওই যে একদম নদীর পাড়ে, ক্ষেতের আইলে, অথবা হচ্ছে বাড়ির কোনায় কারো একটা বেডরুম অতিরিক্ত খালি পড়ে আছে, এটা রাস্তার সাথে বিল্ডিংয়ে দেখা যায় যে সে বেডরুমের রাস্তার দিকে একটা দরজা কেটে সে এখানে মালপত্র বেচা শুরু করে আছে, রাতে ঘুমায়, দিনে মালপত্র বিক্রি করে। এগুলো কি কোম্পানি সংগঠনে কোনোদিন সম্ভব? অংশীদারিতে কোনোদিন সম্ভব না। এগুলো এক মালিকানা। তাহলে এই যে সুযোগটা আছে, এইসব কারণে এক মালিকানা টিকে থাকে।
দ্রুত সিদ্ধান্ত, যে ব্যবসায় সংগঠনে এক মালিকানা ব্যবসায় টিকে থাকার একটা বড় কারণ হচ্ছে যে এটা দ্রুত সিদ্ধান্ত। মনে করো যে কেউ দেখা যাচ্ছে যে 5 মাস পরে সে বিদেশে চলে যাবে, এই 5 মাস কি করবে? সে তখন দেখা যায় যে ছোটোখাটো একটা দোকান দিয়ে বসলো, 5 মাসে যখন তার বিদেশ যাওয়ার সময় হলো যে সে ব্যবসাটা ক্লোজ করে কারো কাছে মালটা বিক্রি করে দিয়ে সে চলে গেল, ওই তার ঘরের কক্ষটা আবার ঘর হিসেবে ব্যবহার শুরু হয়ে গেল। তাহলে এই সুযোগটা আছে কিন্তু কোথায়? এক মালিকানা। ক্ষেত্রগত সুবিধা অনেকগুলো ক্ষেত্র আছে যেই জায়গায় যে ফিল্ডে যৌথ মূলধনী কোম্পানির সুযোগে নেয়। এটার জন্য হচ্ছে যে তোমাদেরকে যদি তোমরা বিকালের দিকে বেরিয়ে পড়ো কোনো টাউন হলে অথবা স্টেডিয়াম পাড়ায় অথবা হচ্ছে পার্ক এরিয়ায় অথবা কোনো দিঘি বা নদীর ধারে যদি যাও, যতগুলো দোকান সেখানে এগুলো সবগুলোই হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়। কেন? এই ক্ষেত্রগুলোতে অল্প পুঁজিতে ক্ষেত্রগতভাবে সেখানে এই ব্যবসাটা স্থাপন করতে হয়, কোম্পানি অথবা অংশীদারিতে করার কোনো সুযোগ নাই। স্বাধীনতা, এক মালিকানা ব্যবসায়ের আরেকটা বড় সহজ সুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে যে মালিকের স্বাধীনতা আছে। কি স্বাধীনতা আছে? যখন খুশি ব্যবসা শুরু করা, যখন খুশি বন্ধ করা, যখন খুশি খোলা, যখন খুশি হচ্ছে যে শাটডাউন করা, যা ফেরার, যেদিন খুশি সেদিন বন্ধ রাখার, যেদিন খুশি সেদিন খোলা রাখার, যে ধরনের পণ্য তার ভাল লাগে সেই ধরনের পণ্য বিক্রি করার, যখন তখন ব্যবসা পরিবর্তন করার, এই স্বাধীনতাগুলো থাকার কারণে এক মালিকানা ব্যবসা এখনও জনপ্রিয় এবং হচ্ছে অধিকাংশ মানুষ এই ব্যবসাটা করে। এবং এটা করার জন্য অনেক মনে করো যে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনো দরকার নাই, বিবিএ ডিগ্রির কোনো দরকার নাই, কিন্তু এক মালিকানা ব্যবসাটা অতি সহজে করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় কেন টিকে আছে সে জায়গাগুলো তোমরা বই একটু পড়ে নিবা বইতে, এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন একটু শেষ করতে চেষ্টা করবে। আর আজকে আমরা সৃজনশীলে একটি প্রশ্ন পড়াবো বলছি এক মালিকানা ব্যবসায়ী সর্বশেষ যেহেতু আজকে ক্লাস, সেহেতু আমরা একটা সৃজনশীল প্রশ্ন পড়াবো। আমরা আগেই বলেছি সৃজনশীলে একটা উদ্দীপক থাকে। কি থাকে? একটা উদ্দীপক। উদ্দীপকের আলোকে কয়টা প্রশ্ন থাকে? 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে জ্ঞানের প্রশ্ন, এর জন্য মার্কস হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের উত্তর যদি সঠিক হয় একজন শিক্ষার্থী 1 পাবে, আর যদি বেঠিক হয় অর্থাৎ ভুল হয় তাহলে সে 0 পাবে। হাফ নাম্বার পাওয়ার, কিন্তু অর্ধেক নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে প্রশ্নটা কি? এই প্রশ্নটা উদ্দীপক নির্ভর প্রশ্ন নয়। আমরা জানি প্রথম ক এবং খ এই দুটা প্রশ্নের উত্তর শিক্ষার্থী সরাসরি বইয়ের থেকে দিবে, যদিও উদ্দীপকের নিচে, কিন্তু এই দুটা প্রশ্নের উত্তর দিবে সরাসরি কিসের থেকে? বইয়ের থেকে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যবসায় কি? ব্যবসায় কি? ব্যবসায় কি? কোনো শিক্ষার্থী যদি বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পণ্য ও সেবার উৎপাদন এবং উৎপাদিত পণ্য ও সেবা ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় সহায়ক কার্যাবলীকে ব্যবসায় বলে, তাহলে সে 1 পাবে। কি পাবে? 1 পাবে। অথবা কেউ যদি বলে যে ব্যবসায় হচ্ছে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা সংগঠিত হয়ে থাকে, তাহলেও সে 1 পাবে। কারণ এই ব্যবসায়ের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। আমি এই প্রশ্নটা দিয়ে, একজন শিক্ষক অথবা পরীক্ষক এই প্রশ্নটা দিয়ে শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা যাচাই করেন, অর্থাৎ তার জ্ঞান আছে কিনা। জ্ঞান বলতে কি? জ্ঞান কি? জ্ঞান মানে জানার নামই হচ্ছে যে জ্ঞান, অর্থাৎ ব্যবসায় কি এটা সে জানে কিনা, অর্থাৎ এই সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, সেটাই হচ্ছে জ্ঞান। এবং এটা যদি বলতে পারে তাকে আমরা দক্ষতা ভিত্তিক জ্ঞান দক্ষতার জন্য 1 নাম্বার দেব। এবারে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে প্রশ্নটা দেখি। অনুধাবনের প্রশ্নটি। অনুধাবনের প্রশ্নটি হুবহু বইতে এভাবে থাকে না, কিন্তু এটার আকার ইঙ্গিতে বোঝা যায়। অনুধাবন মানে যেটার উত্তর বুঝে দিতে হয়। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে হুবহু সে বইতে এভাবে পড়ছে। অনুধাবনের প্রশ্নের উত্তরটা একটু বুঝে দিতে হয়, প্রশ্নটা একটু হাইডে থাকে। কিসে? হাইডে থাকে। তাহলে দেখি দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসা সংগঠনটি ব্যাখ্যা করো। তাহলে এটা এইভাবে কিন্তু যে কোথাও পাঠ্য বইয়ের মধ্যে কোনো প্রশ্নের উত্তর নাই, দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী। কিন্তু একজন শিক্ষার্থী জানে এক মালিকানা ব্যবসায় কি করা যায়। যে কোনো ব্যবসা সংগঠনের তুলনায় এক মালিকানা ব্যবসায়ে সিদ্ধান্তটা দ্রুততার সাথে নেওয়া যায়। তাহলে এই শিক্ষার্থী যদি বুঝে যায় তাহলে সে বলবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসা সংগঠন হচ্ছে এক মালিকানা। এটা হচ্ছে তার জ্ঞান। এতটুকু যদি কোনো শিক্ষার্থী লিখে, ব্যাখ্যাতে আর গেল না, তাহলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে যে তার জ্ঞান আছে এবং তাকে নাম্বার দেওয়া হবে 1। অনুধাবনের প্রশ্ন কিন্তু 2 নাম্বার থাকে, কিন্তু মনে রাখতে হবে যে এই 2 নাম্বার দেয়া হয় 2টা দক্ষতার জন্য, জ্ঞানের জন্য 1 এবং অনুধাবনের জন্য 1।
এখন একজন শিক্ষার্থী ধরে নিল যে সে বুঝে গেল যে এটা, কিন্তু এটা সে ব্যাখ্যা করে বুঝাই দিতে পারলো না, কিন্তু সে শুধু এক মালিকানা বললো, তাহলে তাকে আমরা জ্ঞানের এক দিব। তাহলে অনুধাবনের এক কখন দিব? যখন সে বলবে এক মালিকানা ব্যবসায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসায় সংগঠনটি হচ্ছে এক মালিকানা, এটা হচ্ছে যে তার জ্ঞান। অনুধাবন হচ্ছে এক মালিকানা সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কেননা এক মালিকানা সংগঠনে মালিক একজন মাত্র ব্যক্তি, তাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য কারো সাথে, যেহেতু অন্য কোনো অংশীদার নাই, কারো কাছে সে জবাবদিহি করতে বাধ্য নয়, সেহেতু কারোর সাথে কোনো পরামর্শ করতে হয় না, তার যখন যেটা উপযুক্ত মনে হয়, সঠিক মনে হয়, সেই সিদ্ধান্তটা সে নিতে পারে। এজন্য বলা হচ্ছে যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসায় সংগঠন হচ্ছে এক মালিকানা। তাহলে আমি ধরে নিব যে এই শিক্ষার্থী দ্রুততম সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসা সংগঠনটি কি এটা জানে, এবং এটাকে কেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবসা সংগঠন বলে এটা বুঝে সে ব্যাখ্যা করে আমাকে যখন বলে দিবে, তখন আমি তাকে অনুধাবনের এক দিব। মনে রাখতে হবে, কেউ অনুধাবনের এক পাওয়া মানে হচ্ছে জ্ঞানের এক, সে অবশ্যই পাবে। জ্ঞান না থাকলে সে অনুধাবন করতে পারবে না, তাহলে তার মার্কস হয়ে যাবে 1+1 = 2, 1+1 = 2। এটা হচ্ছে অনুধাবন। এবারে আসো, চলো আমরা এখনো কিন্তু যে উদ্দীপকে গেলাম না, কারণ এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমার উদ্দীপকে যাওয়ার দরকারই নাই, তাহলে আমি পড়বো কেন? এখন প্রয়োগের প্রশ্ন থেকে কিন্তু উদ্দীপক নির্ভর প্রশ্ন। কিভাবে আমি দেখি, প্রশ্নটা হচ্ছে মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো। তাহলে বুঝেই যাচ্ছে আমি এর উত্তর সরাসরি পাঠ্য বইয়ের থেকে পাবো না, তাহলে কোথায় যেতে হবে? আমাকে উদ্দীপকে যেতে হবে। তাহলে চলো আমরা একটা উদ্দীপকটা ঘুরে আসি। কি পড়ল তোমরা নিশ্চয়ই একটি স্ক্রিনশট নিয়ে রাখছো, তারপরেও আমি একটু পড়ে নিচ্ছি। সে হচ্ছে, অগ্রগামী স্কুলের পাশে দুটি ব্যাংক ও একটি গার্মেন্টস কারখানা আছে। জনাব সেলিম স্কুলের পাশে একটি স্টেশনারি ও ফটোকপি সার্ভিসের দোকান দিলেন। নিজস্ব অর্থে তিনি ব্যবসাটি স্থাপন করে দুই ভাইকে পরিচালনার দায়িত্ব দেন। এই জন্য প্রতি ভাইকে 10,000 করে বেতন দেন প্রতি মাসে। হ্যাঁ, অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা লাভ করলো। তাহলে দেখা যাচ্ছে এই পুরো কথা প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন কোনটি, গুরুত্বপূর্ণ ক্লু বা ইঙ্গিতটা কি? প্রশ্নটা হচ্ছে, আবার আমরা পড়ছি, মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটির ধরন ব্যাখ্যা করো। দেখা যাচ্ছে নিজস্ব অর্থে তিনি ব্যবসাটি স্থাপন করে দুই ভাইকে পরিচালনার দায়িত্ব দেন। তাহলে নিজস্ব অর্থে, তার মানে পুরো টাকাটা কে ব্যয় করেছে? মূলধন কে সরবরাহ করেছে? মালিক নিজে। কে? জনাব সেলিম। সেলিম অর্থ দিয়েছে, কিন্তু পরিচালনা করছেন কে? দুই ভাই। তাহলে কি ওই দুই ভাইকে কি উনি অংশীদার হিসেবে নিয়েছেন? না। দেখি আমরা পরের লাইনে এর জবাব আছে, এই জন্য প্রতি ভাইকে 10,000 করে বেতন দেন। আমরা জানি পরিচালকদেরকে বেতন দেয়া হয় না, দিলে সম্মানই দেয়া হয়। পরিচালক বেতন পাবে না, বেতন পাবেন কর্মী। তাহলে দেখা যাচ্ছে এই দুই ভাইয়ের অবস্থান হচ্ছে এখানে কর্মী হিসাবে, যদিও ভাই ব্যবসায়ী কর্মী। তার মানে আমরা একদম টেনশন ফ্রি হয়ে গেলাম, আমরা বুঝে গেলাম, বোঝার আমাদের আর কোনো বাকি নেই যে এটা একটা এক মালিকানা ব্যবসা। তাহলে আমরা কি বলবো? মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনের ধরন ব্যাখ্যা করো। তাহলে আমরা শুরু করব, মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সংগঠনটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। এতটুকু যদি একজন শিক্ষার্থী বলে, তাহলে তাকে আমরা মার্কস দিব 1। কিসের এক পাইল? সে জ্ঞানের এক। এবারে বলবে যে এক মালিকানা ব্যবসা কাকে বলে? কাকে বলে? এটা হচ্ছে যে তার অনুধাবন। তাহলে বলতে হবে একজন ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে কি বলে? এক মালিকানা ব্যবসায় বলে। এই তথ্যটা যদি সে দিতে পারে, সে পাবে অনুধাবনের 1। এখন প্রয়োগের 1 কখন পাবে? সে উদ্দীপকের ব্যবসায়কে কেন এক মালিকানা ব্যবসায় বলছে, এই ব্যাখ্যাটা যদি খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারে, তাহলে সে যখন বলবে, উদ্দীপকে দেখা যাচ্ছে জনাব সেলিম যে দোকানটি স্থাপন করেছেন, তার সমুদয় অর্থ, অর্থাৎ মূলধন হিসেবে সমুদয় অর্থ তিনি নিজস্ব অর্থ সেখানে দিয়েছেন। এছাড়া তার দুই ভাই যাটা পরিচালনা করছে অথবা সেলসম্যান হিসেবে আছে, তাদেরকে যেহেতু বেতন দিচ্ছেন, এতে বোঝা যায় যে তারা কোনো অংশীদার না। তার মানে পুরো ব্যবসা প্রতিষ্ঠানটার মালিক হচ্ছেন যে জনাব সেলিম। সুতরাং জনাব সেলিম হচ্ছে যে কি এখানে একজন মালিক, সুতরাং ব্যবসাটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। সুতরাং আমরা বলবো যে এইভাবে যখন ব্যাখ্যা করে বলে দিবে প্রতিষ্ঠানটি এক মালিকানা ব্যবসায়, তখন তাকে আমরা প্রয়োগের 1 দিব।
ঠিক আছে, হয়ে গেছে। তাহলে 1+1+1 মনে রাখতে হবে, প্রয়োগের প্রশ্নেরও 3টা স্তর আছে। একটা স্তরকে আমরা বলি জ্ঞান, আরেকটা স্তর হচ্ছে অনুধাবন, আরেকটা স্তর হচ্ছে প্রয়োগ। কোনো শিক্ষার্থী এত কথার মধ্যে গেল না, তোমার এত কিছু জানার দরকার নাই। তুমি যদি বলো উদ্দীপকে দেখা যাচ্ছে জনাব সেলিম নিজস্ব অর্থে ব্যবসাটি স্থাপন করেছেন এবং সেখানে তার ভাইদেরকে নিয়োগ করেছেন এবং তাদেরকে যেহেতু বেতন দিচ্ছেন, এতে বোঝা যায় যে ভাইয়েরা হচ্ছে যে কর্মী, সুতরাং ভাইয়েরা কোনো ব্যবসায়িক পার্টনার নন, সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানটি এক মালিকানা। শুধু এইভাবে যদি তুমি একবারে এক ধাপেও যদি উত্তর দিয়ে দাও, তাহলে আমি ধরে নিব এই প্রশ্নের একই সাথে জ্ঞান আছে, এই প্রশ্নের অনুধাবন আছে এবং এই প্রশ্নের প্রয়োগও হয়ে গেছে, মার্কস কিন্তু 3 পাবে। ঠিক আছে, আমি ঠিক যেভাবে ওটা বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বলি, কিন্তু ঠিক ওইভাবে ধাপে ধাপে উত্তর দিতে হবে, নট নেসেসারি। এবারে চলো আমাদের চতুর্থ প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নটাকে আমরা বলি উচ্চতর দক্ষতা। এর মধ্যে একটা কোটেশন দেয়া আছে। কোটেশনটা হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই জনাব সেলিম সফলতা পেয়েছেন। কি বলছেন? ব্যবসায়ের ক্ষেত্র ও স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই জনাব সেলিম সফলতা পেয়েছেন। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এটা যদি আমি এখন উদ্দীপকে যেতে হবে কিনা, তোমার ইয়াটা কি বলে? হ্যাঁ, আমাকে উদ্দীপকে যেতে হবে। সরাসরি সেলিমের ব্যবসা বলতে কোনো ব্যবসায়ের সফলতার কাহিনী বইতে পড়ানো হয় না। তাহলে আমি আগে উদ্দীপকটা পড়ি। কি বলছেন? একটা স্কুলের নাম বলা হচ্ছে, এখানে অন্য নামও হতে পারত। অগ্রগামী স্কুলের পাশে 2টি ব্যাংক ও একটি গার্মেন্টস কারখানা আছে। এই লাইনটা তোমার কাছে মনে হতে পারে ব্যবসায়ের সাথে এই লাইনটার কি? হ্যাঁ, এটা দিয়ে একটা গুরুত্ব বোঝানো হচ্ছে। এটা একটা স্কুল, জায়গাটা হচ্ছে একটা স্কুল, এখানে নিশ্চয় শত শত হাজার হাজার শিক্ষার্থী আছে, পাশে 2টি ব্যাংকও আছে, ব্যাংকে প্রতিদিন শত শত কাস্টমার আসে এবং একটি গার্মেন্টস কারখানা আছে যেখানে প্রতিদিন সকালবেলা শত শত কর্মী ঢুকে এবং বিকেলের দিকে বের হয়। তার মানে জনসমাগমটা বোঝানোর জন্য এই লাইনটা এসছে। এটা একজন শিক্ষার্থী মাথায় নিতে হবে, কোনো কিছুকে বাদ দেওয়া যাবে না, এখানে প্রত্যেকটা ক্লু দরকার। এরপরে দেখা যাচ্ছে আমি এটা মাথায় নিলাম যে হ্যাঁ, এটা একটা লোকারণ্য জায়গা। জনাব সেলিম স্কুলের পাশে একটি স্টেশনারি ও ফটোকপি সার্ভিসের দোকান দিলেন। তাহলে তিনি কিসের দোকান দিলেন? স্টেশনারি। স্টেশনারিতে কি থাকে? বই, খাতা, কলম, কাগজ, পেন্সিল, রাবার, এই জিনিসগুলো থাকে, ফাইল, ফোল্ডার, এগুলো থাকে। তাহলে দেখা যাচ্ছে এটা স্কুলের ছাত্রদের জন্য এটা প্রয়োজনীয়। তার মানে এই স্টেশনারির কাস্টমার আছে স্কুলে, এই স্টেশনারির কাস্টমার। তারপর ফটোকপিটা ব্যাংকের জন্য খুব ফটোকপিটা লাগে, আবার স্কুলের জন্য লাগে। তাহলে দেখা যাচ্ছে এই 2টি ব্যাংক থাকায় যে লোকগুলো আসে তাদের জন্য এটা দরকার। আবার গার্মেন্টস কারখানা হয়তো যে তাদের কম লাগে, একদম কমও না, কিছু কিছু মাঝে মধ্যে লাগে। তাহলে দেখা যাচ্ছে এরা কিন্তু যে এই ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমার। কি এটা ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমার। তাহলে দেখা যাচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা সে সঠিক সিদ্ধান্ত নিছে কিনা এই বিষয়ে তো আমাকে দিতে হবে। নিজস্ব অর্থে, তাহলে এইরকম জায়গায় কিন্তু নিজস্ব অর্থে তিনি ব্যবসাটি স্থাপন করেন এবং অল্প দিনের মধ্যে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি সফলতা লাভ করলো, এই কথাটা বলছে। তাহলে আমি এখন উত্তর দিব ব্যবসায়ের স্থান এবং ক্ষেত্রটা সঠিক ছিল। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্র কি? স্টেশনারি। স্থান কোথায়? স্কুলের পাশে। সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলে জনাব সেলিম সফলতা পেয়েছেন। তখন আমরা এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু বড় করে এটা লিখে দিব যে হ্যাঁ, জনাব সেলিম বুঝেছিলেন যে একটা স্কুলে শত শত হাজার হাজার শিক্ষার্থী থাকে যারা প্রতিদিন খাতা, কলম, ফোল্ডার, রাবার বা ইরেজার, এই বিষয়গুলো তাদেরকে জিনিসগুলো কিনতে হয়। এছাড়া প্রতিদিন বা ছুটির দিনে ব্যাংকে শত শত কাস্টমার আসে, গার্মেন্টসে কর্মীরা আসা যাওয়া করে, তাদেরও প্রয়োজনীয় জিনিসগুলো স্টেশনারি শপে থাকে এবং ফটোকপি সার্ভিসে তাদের প্রয়োজনটা হয়। তো সুতরাং এইটি দেখা যাচ্ছে এর মাধ্যমে জনাব সেলিমের দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায় এবং তিনি বুঝতে পেরেছেন যে এইরকম একটা দোকান, তাদের যা যা জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো যদি একটি দোকান যদি এখানে দেয়া যায় এবং সেটা চলবে। এবং এই কাজে দেখা যাচ্ছে যে তিনি তার 2 ভাইকে কিন্তু যে নিয়োগ করেছেন, নিজে তো আসেনি, সাথে সাথে 2 ভাইকে
নিয়োগ করেছেন এবং তারা আন্তরিকতার সাথে সেবা দিয়েছে এবং প্রতিষ্ঠানটি হয়েছে। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি ব্যবসায়ের ক্ষেত্র স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলে জনাব সেলিম সফলতা পেয়েছেন। এই উদ্দীপকের আলোকে এই বিষয়টি সম্পূর্ণ যথার্থ এবং আমরা এর সাথে একমত। এতটুকু যদি বলে একজন শিক্ষার্থী 4 পেয়ে যাবে। যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড মহামারীর মধ্যে তোমরা বাসায় আছো, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা তোমাদের জন্য। আমার গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থীদেরকেও আমি স্বাগত জানাই, তাদেরকেও আমি বলি আমি এক জায়গায় ক্লাস নিই, আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজে ক্লাস নেই, সেখানে শিক্ষার্থীদেরকেও কিন্তু যে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করছি আমার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীরা যারা এই মোবাইল সেটের সামনে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের সামনে বসে আছো, তোমরা সময় এগিয়ে যাচ্ছে, বয়স আমাদের থেকেও কিন্তু যে চলে যাচ্ছে, আমাদের বয়সের একটা অংশ কিন্তু যে ইয়েতে চলে যাচ্ছে, এই যেটাকে মহাকালের অতল গর্ভে চলে যাচ্ছে। কোভিড মহামারীর কারণে আমরা স্বাধীনভাবে বেরোতে পারছি না, কিন্তু পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। বাসায় বাকি সব কিছুর ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করছে তোমাদেরকে যথাযথভাবে ক্লাসগুলো করার জন্য। সুতরাং এগুলোকে ইফেক্টিভ করার জন্য নিজেরা ক্লাসগুলো করবে। যদি সময়ে যদি করতে নাও পারো, পরবর্তীতে যে ক্লাসটাকে গুরুত্বপূর্ণ মনে করো সেটা আমাদের শিরোনাম আকারে দেয়া থাকে এবং সেটা কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে তোমরা সেটাকে বাছাই করে তোমরা একটু ক্লাসটা করে নিবে রাতে গ্যাপে। অন্য কাজের সময়টা ব্যস্ত না করে পড়াশোনার সময়টা কাজে লাগাও। ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করি। এমন দিন আর থাকবে না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিনিয়ত আমরা একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই পরীক্ষা যাতে আমরা সবাই উত্তীর্ণ হতে পারি, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমরা ধৈর্য ধারণ করি এবং নিজেদেরকে সুরক্ষিত রাখি, বাসায় থাকি, মাস্ক পরি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একই সময় আবার ক্লাস নিয়ে গোলাম কিবরিয়া খন্দকার স্যার তোমাদের কাছে হাজির হব। সে পর্যন্ত সবাই বাসায় থেকো, সুস্থ থাকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।